সো লাস্ট ক্লাস তো আমাদের ইন্ট্রোডাকশন ছিল। ফার্স্ট আমাদের কম্পিউটার আর্কিটেকচার যদি চ্যাপ্টার 1 শুরু করি, আমাদের ফার্স্ট চ্যাপ্টারে আমরা জাস্ট কম্পিউটার অ্যাবস্ট্রাকশন অ্যান্ড টেকনোলজির মধ্যে আমাদের যা যা টপিক আছে সেগুলো আমরা একটু দেখবো। আজকে থিওরিটিক্যাল পার্টটা দেখবো, দেন আমরা অফলাইন ক্লাসে ম্যাথগুলো আমরা চ্যাপ্টার 1 কভার করবো। সো শুরু করি। ফার্স্টে আসছে কি কম্পিউটার রেভলিউশন। কম্পিউটার রেভলিউশন বলতে কি বোঝাচ্ছে দেখেন, এখানে লেখা প্রোগ্রেস ইন কম্পিউটার টেকনোলজি আন্ডারপিন বাই মুরস ল। এখন মুরস লটা কি? আমাদের একজন বিজ্ঞানী মুর ছিল, সে প্রেডিক্ট করেছিল যে ধরেন একটা বক্সে যদি আমরা 100টা ট্রানজিস্টর ফিট করতে পারি, আগামী 2 বছরের মধ্যে আমরা সিমিলার সাইজের বক্সে তার দ্বিগুণ পরিমাণ ট্রানজিস্টরকে ফিট করতে পারবো। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা বর্তমানে যে টেকনোলজিগুলো ইউজ করতেছি, আগামী 2 বছরে সেই টেকনোলজি আমাদের দ্বিগুণ পরিমাণ কি বেড়ে যাবে, বা টেকনোলজিটা এতই উন্নত হবে যে আমরা সেই সেম স্পেসে আমরা তার থেকে ডবল পরিমাণ জিনিসপত্র আমরা রাখতে পারতেছি। এইটার যদি চাক্ষুষ উদাহরণ আমরা দেখতে পারি, আমরা সবার ফার্স্টে আসে যেটা টেলিফোনের কথা। সবার ফার্স্টে কি ছিল? একটা ল্যান্ডলাইন ছিল একটা টাইপের, তাই না? এইখানে তার দিয়ে আমরা কি কথা বলতাম। তো কি আসছে, তো এইখানে ফার্স্টে আমার কি ছিল, আবার আসছে কেউ, তো টেলিফোনে আমরা কি করতাম, কথা বলতাম। অটো এডমিট অন করে দেন স্যার, তাইলে হচ্ছে যে কেউ আসলে অটো এডমিট হইতে পারবে। অটো অ্যাডমিট অন করা যায় কোথায়? জি স্যার। কোথায় করে? অ্যাড পিপল কন্ট্রিবিউশন, অটো অ্যাডমিট অফ মানে অন কোথায়? এখানে তো না। আপনারা জানেন কেউ? এখানে তো অটো কিছু দেখি না, এটা তো রেকর্ডিং এরিয়া। সময় ওয়েস্ট না করি, এখন পড়ায় ফিরে যাই। তো আমরা কি বললাম, সেম স্পেসে 100টা ট্রানজিস্টরের বদলে 2 বছরে 200টা এখন হতে পারতেছে। কেন হতে পারতেছে? কারণ টেকনোলজি ইমপ্রুভমেন্ট হয়েছে, আপনার রেভলিউশন হয়েছে বলে। তার চাক্ষুষ উদাহরণ যদি আমরা দেখতে চাচ্ছিলাম, তখন ফার্স্টে বললাম কি টেলিফোন। আগে ছিল আমাদের ল্যান্ডলাইন, যেখানে কি আমরা তারের মাধ্যমে একে অপরের সাথে কথা বলতে পারতাম, তাই না? তারপরে কালের বিবর্তনে আমরা কি পেলাম দেখেন তো, একটা বাটন ফোন পেলাম, তাই না? ছোট একটা স্ক্রিন থাকে, এখানে 1 to 9 এরকম থাকে, আর সেটা কি বেশ পুরু থাকে, তাই না? মোটা ছিল। সেই ফোন থেকে অনেকগুলো আবার এরকম অ্যান্টেনা টাইপের ছিল। তাহলে এই যে এই ফোনের কাল যখন টেলিফোন থেকে আসলো, যে তারবিহীন একটা মোবাইল একটা জিনিস, মোবিলিটি যাতে আসে, তাহলে তারবিহীন একটা যন্ত্র আমরা দেখা পেলাম। যাচ্ছে না, শোনা যাচ্ছে না? দেখা যাচ্ছে না প্রেজেন্টিং। দেখা যাচ্ছে ইয়ার কাকুলের নেট ইস্যু। আপনার মনে হয় আছে। নেট ইস্যু হচ্ছে ম্যাম। আচ্ছা, তো টেলিফোনের পর আমরা পেলাম কি মোবাইল ফোন। মোবাইল ফোনটা কি আপনার জাস্ট আপনার বাটন ফোনটা পেলাম, সেখানে কি আমরা কথা বলতে পারতেছি, সেটা কি একটু আপডেট হয়েছে। তারপর আমরা কি পেলাম, আস্তে আস্তে টাচ স্ক্রিন পেলাম। টাচ স্ক্রিনে কি হলো, সম্পূর্ণ মোবাইল ফোনটার ফিচারটা একটা বড় একটা টাচের মধ্যে আমরা করতেছি। তাহলে কি মোবাইল ফোনের আগে যে এত পুরুত্ব ছিল, এত মোটা ছিল, সেগুলো এখন কি ব্যাটারিগুলোও চেঞ্জ করে আমাদের সেম কনফিগারেশনে অথবা কি তার থেকে বেটার কনফিগারেশন, কিন্তু আমরা ছোট স্পেসে সেটা নিয়ে আসতেছি। কিন্তু দেখেন আগে কিছু এত মোটা ছিল, আস্তে আস্তে কিন্তু সেই স্মার্টফোনের কি সাইজগুলোও কমতেছে, আবার কি স্ক্রিনের সাইজগুলো আবার বাড়তেছে। তাহলে আমাদের টেকনোলজির উপর ডিপেন্ড করে করে কম্পিউটার টেকনোলজি এতই আপডেট হচ্ছে, দিনকে দিন আমরা ডেকেডের পর ডেকেড শুধুমাত্র কি আপগ্রেডের দিকে যাচ্ছি। আর এখন যদি আমরা কারেন্টলি ভাবি, আমাদের আইফোন ইয়ার চলে আসছে, তাই না? ইয়ারটা কি সবচেয়ে স্লিমেস্ট ফোন। আইফোন যে কয়টা রিলিজ করছে তার মধ্যে সবচেয়ে স্লিমেস্ট ফোন হচ্ছে আইফোন ইয়ার। তাহলে এখন দেখেন এত বড় একটা স্ক্রিনে আমরা এত পাতলা একটা মোবাইল ফোন পাচ্ছি, তার মধ্যে আবার দেখেন কি কি দিয়েছে, ক্যামেরা সেন্সর দিয়েছে, তারপর কি দিয়েছে আপনার কত ভালো একটা ডিসপ্লে দিয়েছে, আবার কি দিয়েছে ব্যাটারি দিয়েছে, তার মধ্যে কি দিয়েছে সিপিইউ বা চিপসেট দিয়েছে। তাহলে এই যে চিপসেট দিচ্ছে, সেন্সর দিচ্ছে, ডিসপ্লে দিচ্ছে, ব্যাটারি দিচ্ছে, এত কিছু দিচ্ছে, তাও এত ছোট একটা পাতলা একটা স্টোরে। তাহলে কি আমাদের কম্পিউটারে যদি রেভলিউশন নাই হতো, আমরা এত কিছু মাইক্রোফিট করতে পারতাম না। ধরেন আগে আমাদের কি 256 মেগাবাইট হিসেবেই অনেক বেশি বুঝতাম, এখন আমাদের 2 টেরাবাইট অনেক কম লাগে, তাই না?
তাহলে কালের বিবর্তনে আমাদের সাইজগুলার এককালের প্রাইস যেমন ছিল এখন কিন্তু সেই 256 আগে যত প্রাইস আমরা কিনতাম এখন কিন্তু 256 জিবি পেন ড্রাইভই মানুষ কেনে 800 600 এরকম। আর 800 600 কি এমবি তো বাদই দিলাম, জিবিতে কিনে। সো এতগুলা তো আসলে খুবই কম। এগুলা কি আমরা কালের বিবর্তনে দিনকে দিন ছোট হচ্ছে, আর সাইজগুলা কি আমার বড় হচ্ছে, আমার ক্যাপাসিটি কি হচ্ছে, এক্সটেন্ড হচ্ছে। তো এটাই কি বলতেছি আমরা, এটাকেই বলতেছি আমরা কম্পিউটার রেভলিউশন। যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, কম্পিউটার অটোমোবাইল। অটোমোবাইল নামে, অটোমোবাইল বলতে কি বুঝি আমরা, কি কেউ জানি অটোমোবাইল জিনিসটা কি বলেন? গাড়ি 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 না? ইঞ্জিন। তাহলে কম্পিউটার অটোমোবাইল মানে কম্পিউটারস ইন অটোমোবাইলস মানে কি হচ্ছে, গাড়িতে কম্পিউটার আমরা ইউজ করতেছি। এটা বাংলাদেশে এখনো হয়ে ওঠেনি, কিন্তু কি আমরা যদি বাইরের দেশে দেখি টেসলার মতো গাড়ি, আরো কয়েকটা গাড়ি কি তারা অটোমোবাইল মানে অটো পাইলটে চলতে পারতেছে। তারা কি করতে পারতেছে, তারা ড্রাইভার বিহীন একটা গাড়িকে চালাতে পারতেছে। এখন ড্রাইভার বিহীন একটা গাড়ি কিভাবে চলতেছে, তার তো অবশ্যই একটা ব্রেইনের প্রয়োজন, তাই না? কম্পিউটারটা তাহলে কি হেল্প করতেছে সেখানে? কম্পিউটারটা সেখান থেকে জিপিএস ট্র্যাক করতেছে, সেখান থেকে চারিদিকের অবস্টিকাল গুলো দেখতেছে, তারপর কি দেখতেছে, সে ডানে যাবে নাকি বামে যাবে, সেইগুলার এক্সিলারেট করবে নাকি ব্রেক করবে, সব ধরনের কন্ট্রোল তার কাছে আছে। তাহলে এই সকল ধরনের কাজ করার জন্য তার কিন্তু কি করতে হচ্ছে, তার নানান ধরনের সেন্সর, নানান ধরনের ডিভাইস, কম্পোনেন্ট এগুলো কি ইউজ করতে হচ্ছে। তাহলে এই যে সেন্সর, কম্পোনেন্ট, ডিভাইস ইউজ করতেছে একটা কম্পিউটার একটা অটোমোবাইলে যে অটো পাইলট মোডে চালানোর জন্য, তাহলে এগুলোর জন্য যে এগুলো ইউজ করতেছে এগুলো কার মাধ্যমে আসছে, কম্পিউটার রেভলিউশনের মাধ্যমে আসছে। সিমিলারলি আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, ধরেন সার্চ ইঞ্জিনের কথাই ভাবি। আমরা এককালে গুগল যখন ছিল না, আমরা কোন সার্চ ইঞ্জিনে সার্চ দিতাম, কেউ কি বলতে পারবেন? ইয়াহু চিনি সবাই? হ্যাঁ, ইয়াহু জি চিনি। স্যার, সার্চ দিচ্ছি। ইয়াহু ডাক কো বিং। আচ্ছা, তাহলে ইয়াহুতে কি কখনো সার্চ দিয়েছি আমরা? জি স্যার, ছোটকালে হয়তো দিয়েছি। দিয়েছেন। জি স্যার, যদি আমরা ছোটকালে করি মাঝে আপনারা মাঝে। ইয়াহুতে দিয়ে থাকেন, আপনারা হয়তো দেখতে পারবেন ইয়াহু সার্চ করার পর যে ডিসপ্লেটা বা স্ক্রিনে যে ডিসপ্লেটা আসে সেগুলো অনেক বেশি কি বলে ক্লাস্টার্ড হয়, মানে অনেক ইনফরমেশন থাকে ওই স্ক্রিনে। তাহলে একটা ডিসপ্লেতে এতগুলা ইনফরমেশন যদি একসাথে থাকে, সেটা মানুষের আই সুদিং হয় না, মানে মানুষরা সেটা দেখলে তাদের চোখটা মানে চোখের শান্তি আসে না। এটা হচ্ছে বাংলা ভাষা শুদ্ধ, যে চোখের শান্তি আসে না। তাহলে চোখের শান্তি কিসে আসছিল? ইয়াহু থেকে যখন আমরা দেখছি গুগল সার্চ দেয় একটা মানুষ, দেখবেন ইয়াহুতে সার্চ দিলে যে পরিমাণ ইনফরমেশন গ্যাদার বা এরকম ভাবে ক্লাস্টার্ড ভাবে থাকে, গুগলও কিন্তু সেরকম ক্লাস্টার থাকে না। গুগলে কি একটা লিস্ট আকারে অনেকগুলো পেজের এরকম র্যাঙ্কিং করে আসে, তারা কোন পেজটা হইতে পারে তারা র্যাঙ্ক এভাবে করে যে লেটেস্ট যে ওয়েবসাইট সেটা আগে আসবে, হতে পারে যে সবচেয়ে বেশি পেজ কোন পেজে এই মানুষরা ভিজিট করছে সেটা হিসেবে র্যাঙ্ক করবে। এরকম নানান ধরনের র্যাঙ্কিং গুগল করে থাকে। সেই র্যাঙ্কিংটা করে সে কি 10টা করে পেজ এক একটা ডিসপ্লেতে দেয়। তাহলে এই যে দিচ্ছে 10টা করে ওয়েবসাইট এক একটা ডিসপ্লেতে, সেটা কি ইয়াহুর তুলনায় কি ছিল, ইজিয়ার ছিল, ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড ছিল, আইসুদিং ছিল, তাই না? তা এই জন্যই কিন্তু অর্গানাইজড ছিল। হ্যাঁ, এই জন্য কিন্তু মানুষরা ইয়াহু থেকে গুগল চুজ করছে, তাই না? এককালে কি গুগল সবচেয়ে বেশি কি জনপ্রিয় সার্চ ইঞ্জিন ছিল। এখন আমাকে কেউ বলতে পারবেন এখন কি আমরা গুগল ইউজ করি? সবচেয়ে বেশি কি ইউজ করি বলেন তো? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি। কেন? কেউ কি বলতে পারবেন? কারণ অনেক সময় প্রপার ইনফরমেশনটা ইজিলি পাওয়া যায় গুগল থেকে। ইজিলি পাওয়া যায়, তার মানে কি ইজি অ্যাক্সেস, আপনার আইটা আরো সুদিং। মানে কি চ্যাট জিপিটি কিন্তু এখন আপনি যদি ঢুকেন, চ্যাট জিপিটি কি পুরাই ফাঁকা। একটা গুগলে যদি একটা জিনিস সার্চ করেন, কি সার্চ করবেন? যে কোনো কিছু, পিএম অফ আমেরিকা ধরেন, এরকম ইনফরমেশন গুলো আলাদা আলাদা ভাবে আসে, তো সেজন্য খুঁজে এক্স্যাক্টলি, খুঁজে তাই নিতে না? হয়। আর জিপিটি ইনফরমেশন হচ্ছে এখানে কি একসাথে অনেকগুলা, সবকিছু গ্যাদার করে দেয়। এক্স্যাক্টলি এখানে কি অনেকগুলা পেজ আসতেছে, তাই না? অনেক কিছু আসতেছে, কিন্তু একই জিনিস যদি আপনি কি করতেন, চ্যাট জিপিটিতে দিতেন, চ্যাট জিপিটি কি একটা ব্ল্যাঙ্ক স্পেস পুরা, তাই না? এই দেখেন পুরো একটা ব্ল্যাঙ্ক স্পেস। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায় বুঝতে পারছি? একটাই কি এতগুলো ইনফরমেশন সহ আসতেছে, আর একটাই ধরেন কি আসতেছে, জাস্ট একটা ইনফরমেশন, আমরা যে ইনফরমেশন আমরা চেয়েছি তার এক্সাক্ট একটা কি অ্যান্সার দিবে আমাকে, তাই না? নো মোর নো লেস, নাথিং মোর নাথিং লেস। তাহলে কি হচ্ছে, জিনিসটা আরো কি সিম্পলিয়ার দিকে যাচ্ছে না? তাহলে আমরা সুইচ করতেছি কখন দেখেন, যখন আমি কারেন্ট যে জিনিসটা আমি ইউজ করতেছি তার থেকে বেটার বা তার থেকে
ইজিয়ার কোনো একটা অপশন যখন আমরা পেয়ে যাই তখন সেটাকেই আমরা কি সুইচ করে দেই। তাহলে বুঝতে পারতেছি কালের বিবর্তনে কম্পিউটার রেভলিউশন হয়েছে বলেই কিন্তু আমরা কি করতেছি, ইয়াহু থেকে একসময় গুগলে সুইচ করছি এবং গুগল থেকে একসময় এখন কি করতেছি, চ্যাট জিপিটি সুইচ করতেছি। হয়তো বা ভবিষ্যতে এরকম আসবে যে আমাদের এমন কোনো আই গ্লাস থাকবে, আই গ্লাসে আমাদের রিয়েল টাইমে স্ক্রিনেই যা জিজ্ঞেস করবো সেটাই তারা প্রসেস করে আমাদের স্ক্রিনের সামনে নিয়ে আসবে, এরকমও আসতে পারে, তাই না? তাহলে তখন আমরা কি চ্যাট জিপিটির থেকে, কারণ চ্যাট জিপিটির জন্য এখন কি আমার চ্যাট জিপিটিতে ঢোকা লাগতেছে, তখন হইতে পারে ভবিষ্যতে আমার কোনো কিছুতেই ঢোকা লাগলো না, আমি কি ডিরেক্ট টাস্ক করলাম আর তারা অ্যান্সার দিয়ে দিল, এরকম হতে পারে অবশ্যই। তাহলে তখন কি আমরা ওইটা বাদ দিয়ে তখন ওতে সুইচ করবো, চ্যাট জিপিটি বাদ দিয়ে সেই গ্লাসে সুইচ করবো, তাই না? সবাই কি বুঝতে পারছে জিনিসটা? জি স্যার। এটাই হচ্ছে বলতেছি যে কম্পিউটার্স আর পারভেসিভ, যে আমরা কি প্রতিনিয়ত আমরা চেঞ্জের উপরে কিন্তু আছি। যখনই রেভলিউশন ঘটতেছে তখনই আমরা যেটা বেটার চয়েস আমাদের জন্য আসতেছে সেটাকেই আমরা কি সাদরে গ্রহণ করতেছি। তো এটা কি বলতেছি আমরা কম্পিউটার রেভলিউশন। দেন তারপরে স্লাইডে যদি আমরা আসি, একটা কম্পিউটারের ডিফারেন্ট ক্লাসের উপর ডিপেন্ড করে কম্পিউটারকে টোটাল 3টা ক্লাসে ভাগ করা হয়েছে। 3টা ক্লাসগুলো কি কি? ফার্স্ট একটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার্স। ডেস্কটপ কম্পিউটার্স বলতে কি বোঝাচ্ছে? আমি আপনি আমরা যে ল্যাবে যে পিসিগুলো বা ল্যাপটপ আমরা ইউজ করি পার্সোনাল, সেই ধরনের সব ধরনের যাবতীয় কম্পিউটার যেগুলো গেমিং এর কাজে করি, সেটা জেনারেল পারপাস করি, এডুকেশনাল পারপাস করি, এই ধরনের কম্পিউটারগুলোকে আমরা বলতেছি ডেস্কটপ কম্পিউটার্স, যেগুলো কি হয় জেনারেল পারপাসে ইউজ হয় এবং কি ভ্যারাইটি অফ সফটওয়্যার হতে পারে, গেম হতে পারে, যে কোনো কিছু, এইগুলোকে আমরা বলছি কি ডেস্কটপ কম্পিউটার্স। তাহলে সার্ভার কম্পিউটারগুলো কি কি? সার্ভার কম্পিউটার্স হচ্ছে নেটওয়ার্ক বেস, তার মানে কি আমাদের প্রত্যেকের বাসায় মোটামুটি ওয়াইফাই আছে। তাহলে ওয়াইফাই কি কেউ কেউ হয়তো লোকাল প্রোভাইডার ইউজ করে, কেউ কেউ গ্লোবাল প্রোভাইডার ইউজ করে, কেউ হয়তো স্টারলিংক ইউজ করে, যেটা কি পুরো পৃথিবী জুড়ে। তাহলে কি ডিফারেন্ট প্রোভাইডার ডিফারেন্ট সার্ভিস প্রোভাইড করতেছে, তার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে লোকাল যে প্রোভাইডার তার কি সেই একটা এরিয়া ভিত্তিক এরিয়া কভারেজ করতেছে। তার মানে কি তার কাছে এমন একটা ওই এরিয়াতে এমন একটা কম্পিউটার আছে যে কম্পিউটারটা কি করতেছে অন্য একটা গ্লোবাল কোম্পানির থেকে প্রক্সি হিসেবে নিচ্ছে তার সার্ভারটাকে, প্রক্সি হিসেবে সেই প্রক্সি সার্ভার নিয়ে সে তার এরিয়ায় কভারেজ করতেছে, এরকম ভাবে কভারেজ করতেছে। তাহলে জিনিসটা কি হচ্ছে, তার কাছে কিন্তু একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারের মধ্যে কি আছে, তার এরিয়ায় যে কয়টা তাদের ক্লায়েন্ট আছে প্রত্যেকের সাথে সংযোগ স্থাপন করা আছে। কারণ কি আমরা জানি এফটিপি সার্ভার দেয় অনেক সময়, তাই না? এফটিপি সার্ভার আমরা বুঝি না, এফটিপি সার্ভার জিনিসটা কি, যে এমন একটা এই এফটিপি সার্ভারে যদি আমরা এই আইপির মধ্যে ঢুকি তাহলে আমরা অনেক টাইপের মুভি পাই, গেম পাই, অনেক কিছু পাই, তাই না? স্যাম অনলাইনের নাম শুনছি আমরা। জি স্যার। আচ্ছা, স্যাম অনলাইন কি একটা এফটিপি সার্ভার। তাহলে এফটিপি সার্ভার স্যাম অনলাইনে যদি এফটিপি সার্ভারটা আমরা এফটিপিটা স্যার ওই আমাদের আইপিটা সাথে দেই, কেউ একজন জয়েন করতে চাচ্ছিল, অনেক সময় হইতেছে জয়েন করতে পারতেছে না। তাই? আচ্ছা আচ্ছা, তো স্যামওয়েলান কি একটা এফটিপি সার্ভার। তো এফটিপি সার্ভারটা আমার লোকাল প্রোভাইডারটা যদি স্যামওয়েলানকে টাকা দিয়ে তার অ্যাক্সেসটা নিয়ে থাকে, তাহলে কি আমি যদি ওই ওআইপিতে যাই অবশ্যই স্যামওয়েলানের ভিতরের কন্টেন্টগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। তাহলে এই যে কন্টেন্টগুলো একটা কম্পিউটারে অবশ্যই সেভ আছে না? কোনো একটা কম্পিউটারে তো অবশ্যই আছে, তাই না? তাহলে যে কম্পিউটারে এই ধরনের নেটওয়ার্কিং বেসে সব ধরনের যাবতীয় ফাইলগুলা ইনফরমেশনগুলো গ্যাদার থাকে, সেই ধরনের কম্পিউটারগুলোকে আমরা কি বলছি? সার্ভার কম্পিউটার বলতেছি। বুঝতে পারছি এই জিনিসটা? আর সার্ভার কম্পিউটারগুলোর রেঞ্জ কেন স্মল সার্ভার টু বিল্ডিং সাইজ সার্ভার হয়? কারণ হচ্ছে যেটা বললাম মাত্র, আমাদের অনেক টাইপের লোকাল সার্ভারও থাকে, গ্লোবাল সার্ভারও থাকে। যদি আপনারা অ্যাম্বার আইটির কথা ভাবেন, অ্যাম্বার আইটি পুরো বাংলাদেশ জুড়ে সার্ভিস প্রোভাইড করে, কিন্তু যদি একটা লোকাল একটা সার্ভারের নাম বলেন সেটা কি শুধুমাত্র আপনার এরিয়া জুড়ে করে। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? সেই সার্ভারের মধ্যে শুধুমাত্র একটা ওই এরিয়ার মধ্যে একটা সার্ভার কম্পিউটার আছে, আর অ্যাম্বার আইটির হয়তো প্রত্যেকটা এরিয়াতে আলাদা আলাদা করে সার্ভার কম্পিউটারগুলো করে একটা হাব ক্রিয়েট করছে। তাহলে এই যে দুইটার মধ্যে ডিফারেন্স, এটার মধ্যেই বুঝতে পারি যে এটার রেঞ্জ আসলে কি স্মল সার্ভার থেকে বিল্ডিং সাইজ সার্ভার পর্যন্ত হতে পারে। সবাই কি বুঝতে পারছি সার্ভার কম্পিউটার জিনিসটা কি? জি স্যার। আচ্ছা, দেন আমার কি আসে এমবেডেড কম্পিউটার্স। এমবেডেড কম্পিউটার্সটা কি? ধরেন আমি একটা পিসি বিল্ড করলাম, আমি ধরেন একটা পিসি বিল্ড কোম্পানির মালিক, তাহলে আমি পিসিগুলো বিল্ড করি, নতুন নতুন মডেলে উদ্ভাবন করি। তাহলে আমার কাছে এরকম একটা ডেমো পিসি থাকবে যেখানে আমরা কি নতুন নতুন কম্পোনেন্ট অ্যাড করে
আমরা যাচাই বাছাই করতে পারবো যে এই এই মডেলটাকে আমাদের বাজারে ছাড়া উচিত কিনা, এই মডেলটা ছাড়লে তার প্রাইস কেমন আসা উচিত, প্রাইস কেমন নির্ধারণ করা উচিত, পারফরমেন্স কেমন আসতেছে, বিগত মডেলের তুলনায় কত ভালো কত কম, মানে এই সব ধরনের কম্পারিজন আমার করতে হবে, তাই না? তাহলে যেসব যারা ধরেন এমএসআই, আসুস, এরকম যে আলাদা আলাদা কোম্পানি যে ল্যাপটপ বানাচ্ছে আলাদা আলাদা মডেলে, তাহলে তাদের কাছেও কি অবশ্যই একটা এমবেডেড কম্পিউটারস আছে যেখানে তারা কি ট্রায়াল এন্ড এরর করতেছে, তারা কি করতেছে, তারা নতুন নতুন ফিচার, কারণ আমরা নিজেদের পিসিতে সফটওয়্যার আপডেট দিতে পারবো। সফটওয়্যার আপডেট দিলে কি কম্পোনেন্ট আপডেট হয়? নতুন কোনো কম্পোনেন্ট অ্যাড হয় না, ফিচার অ্যাড হয়। কম্পোনেন্ট তো একটা ফিজিক্যাল জিনিস, তাই না, হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার অ্যাড করার জন্য তো আবার নতুন মডেল কেনা লাগবে বা নতুন মডেলের ওই ল্যাপটপটা কেনা লাগবে। তাহলে কি সেই মডেলগুলা কম্পোনেন্টগুলো অ্যাড করা যায় যে ধরনের পিসিতে বা যে ধরনের কম্পিউটারে, সেই মডেলগুলো অ্যাড করে ট্রায়াল এন্ড এরর করা হয়, তাদেরকে আমরা কি বলতেছি? এমবেডেড কম্পিউটারস বলতেছি। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, তারপরে যদি আমরা আসি এই স্লাইডটা, মানে এখানে অনেকগুলো স্লাইড আছে যেগুলো আমাদের অত ইম্পর্টেন্ট না, তার মধ্যে এটা একটা, যে প্রসেসর মার্কেট, এটা হচ্ছে অনেক আগের একটা গ্রাফ দেওয়া, যে আমাদের কত সালের কি অবস্থা কি ছিল প্রসেসর মার্কেটটা। তো প্রসেসর মার্কেটের অবস্থাটা আর কি এখানে ছিল, ওটা অত ইম্পর্টেন্ট না। তারপরে তারপরে স্লাইডে আমাদের আছে যে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি জানবো, সেটা আমরা এইখানে না জেনে আমরা পরবর্তীতে শুরু করি। সবার ফার্স্টে কি দেখা? আন্ডারস্ট্যান্ডিং পারফরমেন্স। আন্ডারস্ট্যান্ডিং পারফরমেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যালগরিদম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার আর্কিটেকচার, প্রসেসর অ্যান্ড মেমোরি সিস্টেম, আইও সিস্টেম। আন্ডারস্ট্যান্ডিং পারফরমেন্স মানে আমি একটা কম্পিউটারের পারফরমেন্সকে কিভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি। তাহলে একটা কম্পিউটারের পারফরমেন্সকে কিভাবে আন্ডারস্ট্যান্ড বা মেজার করা যায়, সেটা কয়টা কনস্ট্যান্টের উপরে মেজার করতেছি? এখানে 4টা কনস্ট্যান্ট। এর মধ্যে প্রথম 2টা হচ্ছে আমার সফটওয়্যার বেস কনস্ট্যান্ট, দেন পরের 2টা হচ্ছে আমার হার্ডওয়্যার বেস কনস্ট্যান্ট। তাহলে যদি ফার্স্টেরটা আসি, অ্যালগরিদম। আমরা অ্যালগরিদম পড়ছি না ডিএসএ কোর্স পড়েছি, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম। অ্যালগরিদমের কাজটা কি? অ্যালগরিদম জিনিসটা কি কেউ কি বলতে পারবেন? সমস্যা সমাধানের ধাপ। সমস্যা সমাধানের ধাপ বা প্রসেস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো শর্টিং অ্যালগরিদম পড়েছিলাম, বাবল শর্ট, সিলেকশন শর্ট, মার্জ শর্ট, কুইক শর্ট, হিপ শর্ট, অনেক টাইপের শর্টিং অ্যালগরিদম পড়েছিলাম। টাইম কমপ্লেক্সিটি মানে আমরা বুঝি না, টাইম কমপ্লেক্সিটি পড়েছি আমরা। বিগ অফ এন, বিগ অফ 1, বিগ অফ এন স্কোয়ার, এদের মধ্যে সবচেয়ে শর্টেস্ট টাইম কমপ্লেক্সিটি কার? কেউ কি বলতে পারবেন? বিগ অফ 1 এর হচ্ছে সবচেয়ে কম টাইম কমপ্লেক্সিটি। তাহলে আমার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে আমার এমন অ্যালগরিদম পারফর্ম করানো সিচুয়েশন বেজে যেখানে আমি সবচেয়ে লোয়েস্ট অ্যামাউন্ট অফ টাইম লাগে, তার মানে কি আমার বেস্ট টাইম কমপ্লেক্সিটি যার হবে, বেস্ট টাইম কমপ্লেক্সিটি যে অ্যালগরিদমের পাবো আমি, সেটাতেই আমি কি সেই অ্যালগরিদমকেই আমি সেই সিচুয়েশনের জন্য বেস্ট বলবো, তাই না? তাহলে অ্যালগরিদমটা কেন আমার পারফরমেন্স মেজার করার জন্য এত ইম্পর্টেন্ট? কারণ আপনি ধরেন এমন একটা সিচুয়েশনে আছেন যেখানে আপনি ধরেন সিলেকশন সর্ট ইউজ করে আপনি বিগ অফ এন স্কোয়ার পেলেন, এবং মার্জ শর্ট যেটা হচ্ছে আমার ডিভাইড অ্যান্ড কনকর, মার্জ শর্ট ইউজ করে বিগ অফ এন পেলেন। তাহলে এই দুটার মধ্যে এন তো হয় না মার্জ শর্টে, লগ এন পেলেন। তাহলে যদি আমার এন স্কোয়ার আর লগ এন এর মধ্যে আমি ডিফারেন্সটা বলি, তাহলে কি লগ এনটা অবশ্যই কি ফাস্টার। তাহলে আপনি বুঝতে পারতেছেন আমার কম্পিউটারে যদি পার্টিকুলার টাস্কের জন্য সিলেকশন শর্ট ইউজ না করে মার্জ শর্ট ইউজ করা হতো, যেটা কি একটা অ্যালগরিদম, সেই অ্যালগরিদমটা যদি আমার ইউজ করা হতো, তাহলে কি আমার কম্পিউটারটা আরো ফাস্টার ওয়েতে কাজ করতো, কারণ তার টাইম কমপ্লেক্সিটিটা বেশ কম। টাইম কমপ্লেক্সিটি কম মানে কি, সে দ্রুততার সাথে একটা টাস্ক অন্য কম্পারেটিভলি অন্য টাস্কের তুলনায় বা অন্য কম্পিউটারের তুলনায় করতে পারবে, অন্য অ্যালগরিদমের তুলনায় করতে পারবে। তাহলে কি অ্যালগরিদমটা অবশ্যই আমার একটা ভাইটাল রোল প্লে করে আমার কম্পিউটারের পারফরমেন্সটা ইভালুয়েট করার জন্য। সবাইকে এটুকু বুঝতে পারছি? আচ্ছা, জি স্যার। দেন আসে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝাচ্ছে? আমরা কি করছি, জাভা আমরা শুনছি নাম, সি প্লাস প্লাস করছি, সি করছি, সি শার্প আছে,
তারপর কি পাইথন আছে, আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম আমরা জানি, তাদের কি আলাদা আলাদা কম্পাইলারও থাকে। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরেন একই টাস্ক জাভার করতে লাগতেছে 20টা লাইন, সেম টাস্ক পাইথনের করতে লাগতেছে ধরেন 10টা লাইন, তাহলে কে বেশি ইফেক্টিভ বলেন তো? অবশ্যই পাইথন। কারণ কি, সে সেম টাস্ক আরো কম নাম্বার অফ লাইনসে এক্সিকিউট করতে পারতেছে। যেহেতু পাইথন ওই সেম টাস্কটা লেস অ্যামাউন্ট অফ স্পেস নিচ্ছে, তার মানে কি স্পেস কমপ্লেক্সিটি তার কম, তাহলে কি অবশ্যই সেই টাস্কের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পাইথনটা বেশি ভালো। তাহলে এই যে আমি ইভালুয়েট করতে পারলাম, কিভাবে করতে পারলাম? স্পেস কমপ্লেক্সিটিটা মেজার করে আমি বলতে পারতেছি যে জাভা এবং পাইথন বা আরো কি সি প্লাস প্লাস, সি শার্প, তাদের মধ্যে যার কি লাইন কম লাগবে বা এক্সিকিউট করতে কম সময় লাগবে, যার লাইন কম তার সময়ও কম, এটা তো স্বাভাবিক, তাই না? তাহলে কি যার বেশি সময় লাগবে সে কি একটু বেশি কম, কম্পারেটিভলি একটু কম ফাস্টার, যার কম সময় লাগবে সে কম্পারেটিভলি একটু বেশি ফাস্টার। তাহলে কি এইভাবে আমরা মেজার করতে পারি কম্পিউটারের পারফরমেন্সটাকে। সিমিলারলি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কি আলাদা আলাদা কম্পাইলার আছে, জাভার কম্পাইলার আছে, পাইথনের কম্পাইলার আছে, সি এর কম্পাইলার আছে। সিমিলারলি এদের মতো কি ল্যাঙ্গুয়েজের মতো কম্পাইলারও কি আলাদা আলাদাভাবে বিল্ডিং করা থাকে। যে কম্পাইলার যে টাস্কের জন্য যেটা বেটার হবে সেই কম্পাইলারকেও কি আমার প্রাধান্য আগে দিতে হবে, যে এই কম্পাইলারটা আমার কি ফাস্টার ওয়েতে কাজ করে, ফাস্টার ওয়েতে এক্সিকিউট করে একটা টাস্ক, তাহলে কি সেই কম্পাইলারকে আমার বেস্ট বলে আমার কি পারফরমেন্সটা মেজার করতে হবে কম্পিউটারে। তাহলে কম্পিউটারের পারফরমেন্স মেজারের জন্য আরেকটা ধাপ কি অনেক ভাইটাল একটা ইম্পর্টেন্ট রোল, যেটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পাইলার্স অ্যান্ড আর্কিটেকচার। সবাইকে বুঝতে পারছি আর্কিটেকচার কি, সম্পূর্ণ যে প্রসেসটা হচ্ছে সেটার কি আর্কিটেক্ট বা ব্লু প্রিন্টটা, এটাই। সবাই কি বুঝতে পারছে এটুকু? আচ্ছা, দেন আসি কি আমার হার্ডওয়্যার বেস কম্পোনেন্টস। যদি আমরা আসি হার্ডওয়্যার বেস কম্পোনেন্টগুলোর মধ্যে ফার্স্টে আসে প্রসেসর অ্যান্ড মেমোরি সিস্টেম। প্রসেসর অ্যান্ড মেমোরি সিস্টেম জিনিসটা কি? আমরা কোরের নাম শুনছি না? আমাদের পিসি যে কোর i5 থাকে, কোর i7 থাকে। আমার পিসি ধরেন এখানে আমার ল্যাপটপটা কোর i7 12 জেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি একই সাথে 7টা টাস্ক সিমultaneously বা প্যারালালি 1 2 3 4 5 6 7 7টা টাস্ক কি করতে পারি? প্যারালালি এক্সিকিউট করতে পারি। তাহলে কোর i7 এর মানেটা কি মেইনলি? যে আমি একই সাথে নানান ধরনের কাজ 7টা হাইয়েস্ট আপ টু 7 টাস্ক আমি প্যারালালি এক্সিকিউট করতে পারতেছি। এটাই হচ্ছে আমার কোরের মানে, যে আমার মাল্টি প্রসেসর আছে এখানে, মাল্টি প্রসেসর সিস্টেম। যেহেতু মাল্টি প্রসেসর, আমার 7টা প্রসেসর এখানে আছে, তাহলে আমি কি করতে পারবো? 7টা থ্রেডে তারা ভাগ করে কি 7টা কাজ আমি সিমultaneously করতে পারবো। এখন অনেক সময় হতে পারে, বলতে পারি আমরা সবসময় যে আমরা কি 7টা টাস্কই করতে পারবো? কেউ কি বলতে পারবেন সবসময় কি আমরা 7টা টাস্ক করা পসিবল প্যারালালি? না স্যার। কেন পসিবল না? কেউ কি বলতে পারবেন সেটা? কারণ সাইজটা কিন্তু খুবই ভাইটাল একটা রোল প্লে করে। ধরেন আমি একটা গেম, এই যে আমার এখানেই একটা গেম আছে, এই যে লাস্ট অফ আস আছে না? লাস্ট অফ আস কোথায়? ও ডিলিট করে দিছি মনে হয় নাকি? আচ্ছা এটা দেখি, স্যার সার্চে থাকতে পারে স্যার। সমস্যা নেই। এই গড অফ ওয়ারই ধরলাম, গড অফ ওয়ার আমি খেলি ধরেন। তাহলে গড অফ ওয়ার যে আছে এখানে, আমার গড অফ ওয়ারটা খেলার জন্য আমার কি একটা স্লটের যে জায়গাটা নর্মালি সেটা কি হবে? কারণ গড অফ ওয়ার কি করতেছে, আমার ধরেন গড অফ ওয়ার আমার 4 জিবি, আমার র্যাম হচ্ছে 16 জিবি, আমার 4 জিবি র্যামই কি তার নিজের কাছে রেখে বসে নিয়ে আসে, নিজের কাছে নিয়ে রেখে আছে যে আমার যদি চলতে হয় 4K তে বা 180p তে, তাহলে আমার 4 জিবি র্যামটা আমার নিজের কাছে অ্যালোকেট করে বসে রাখতে হবে। তাহলে একটা গেমেই যদি আমার ধরেন 3টা স্লটের বা 4টা স্লটের জায়গা দখল করে নেয়, তখন আমি সেই মুহূর্তে অন্য হাইয়েস্ট 3টা কাজ প্যারালালি করতে পারবো, তাই না? 7টা করতে তখন আমি পারতেছি না। তাহলে কি আমার একটা অ্যাপ্লিকেশন যেটা আমি ইউজ করতেছি বা এক্সিকিউট করতেছি, সেটার কি সাইজটা, সেটার কতটুকু জায়গা ধরে নিয়ে আসছে, ধরে রাখতেছে, এগুলোও কি খুব বড় একটা ম্যাটার করে, তাই না? ভাইটাল রোল প্লে করে। সবাই কি বুঝতে পারছি? তাহলে এটাই বুঝাইছে যে শুধুমাত্র প্রসেসর হলেই হয় না, মেমোরি সিস্টেম এবং মেমোরি স্টোরেজ, আমার মেমোরিতে কতটুকু স্টোরেজ আছে বা ওই সিস্টেমের ফাইলের কতটুকু স্টোরেজ, সে কতটুকু স্টোরেজ দখল করে আছে, সব কিছুর উপর ডিপেন্ড করে আমার কি করতে হচ্ছে, আমার বুঝতে হচ্ছে যে আমার কম্পিউটারটা কতটুকু ফাস্টার। যদি আমার কম্পিউটারটা গেমের সাথে আরও যদি
4টা টাস্ক না করে 5টা টাস্ক করতে হতো প্যারালালি, তাহলে সেই কম্পিউটারটা কি প্রিভিয়াসটার থেকে বেশি ফাস্টার। এভাবেই কি আমরা ইভলিউশনটা করতে পারি। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, জি তারপরে স্যার, হ্যাঁ বলেন, কিছু বলবেন নাকি ইয়েস স্যার বললেন? বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা আসছি আমাদের হার্ডওয়্যারের লাস্ট কম্পোনেন্ট, সেটা কি আইও সিস্টেম ইনক্লুডিং ওএস। তার মানে কি বোঝাচ্ছে? আইও মানে কি জানি না, আইও কি? ইনপুট ইনপুট আউটপুট, তাই না? ইনপুট আউটপুট, আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট সিস্টেম। তার মানে কি আমার এখানে ইনপুটগুলো কি কি হতে পারে? কিবোর্ড আমার একটা ইনপুট, মাউস আমার একটা ইনপুট। আমি একটা গেম খেলতেছি, ধরেন জিটিএ 5 আমি খেলতেছি, ধরেন জিটিএ 5 আমি খেলতেছি, আমি এখন একটা লুট করব, ডাকাতি করব। আমি যদি কিবোর্ড চেপে ইআই না করতে পারি, চিট কোড না দিতে পারি, বা মাউস চেপে আমি স্ক্রল না করতে পারি, আশেপাশে না ঘুরতে পারি, তাহলে কি হলো? কোনো কাজ হবে? আমার কিবোর্ড যে চেপে আমি ডান বাম করতে পারতেছি, গাড়ি যে আমি আগাতে পারতেছি WADS এগুলো ইউজ করে, সিমিলারলি মাউস স্ক্রল করে যে আমরা আশেপাশে তাকাতে পারতেছি, এগুলো কিভাবে হচ্ছে? এগুলা হচ্ছে অবশ্যই আমরা ইনপুট প্রেস করেছি, তাই না? কিবোর্ডটা প্রেস করেছি, সেটা আমার সিস্টেমের মধ্যে ইনপুট আকারে গিয়েছে, এবং ইনপুটটার বাহ্যিক রূপ বা এক্সিকিউট হওয়া অবস্থায় তখন সেটা আমি আউটপুট হিসেবে পাচ্ছি, তাই না? তাহলে এটা পাচ্ছি কিভাবে? কারণ আমার কম্পিউটার কি, আমি প্রথম ক্লাসেই বলেছি, কম্পিউটার কি ভাষা চেনে? শুধুমাত্র বাইনারি, তাই না? জিরোজ অ্যান্ড ওয়ান্স জানে। তাহলে কম্পিউটার যেহেতু জিরোজ অ্যান্ড ওয়ান্স জানে, আমার কিবোর্ড মাউস কি হার্ডওয়্যার, তাহলে হার্ডওয়্যার কি জানে? শুধুমাত্র জিরোজ অ্যান্ড ওয়ানের ইনস্ট্রাকশনটা জানে। তাহলে হার্ডওয়্যারটা কিভাবে একটা ইনস্ট্রাকশন যে আমি শুধুমাত্র ডাব্লু প্রেস করতেছি, সে কিভাবে বুঝলো যে এখন আমার সামনে আগাতে হবে? অবশ্যই তার মধ্যে কিছু একটা কাজ করতেছে, তাই না? সেই মধ্যে তাহলে কি কাজ করে? অপারেটিং সিস্টেম কাজ করে। সে অপারেটিং সিস্টেমটা কার হেল্প নেয়? কম্পাইলারের হেল্প নেয়। একটা কম্পাইলারের হেল্প নিয়ে অপারেটিং সিস্টেম কি করতেছে? এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে একটা মিডিল লেভেল বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতেছে। সেটা আমরা নেক্সট স্লাইডেই পড়ব। দেখেন এখানে দেখি বিলো ইয়োর প্রোগ্রাম, এখানে কি দেওয়া? একটা হার্ডওয়্যার লেভেল লেয়ার দেওয়া, তারপর দেওয়া একটা সিস্টেম সফটওয়্যারের লেয়ার, তারপর দেওয়া একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের লেয়ার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝাচ্ছে? ধরেন জিটিএ 5 হতে পারে, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, যে কোনো ধরনের গেম যেটাকে আমরা অ্যাক্সেস করতে পারি অ্যাজ এ ইউজার আমরা ইউজ করে থাকি, এমন যে কোনো ধরনের গেম হতে পারে, সফটওয়্যার হতে পারে, সেটা অ্যাপ হতে পারে, যে কোনো কিছু, সেটাকেই আমরা কি বলতেছি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতেছি। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বুঝতে পারছি, তাই না? তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলা কি জিরোজ অ্যান্ড ওয়ানে লেখা হয় বলেন তো? সেটা তো একটা গেম, ধরেন একটা গেম, আপনি কি শুধুমাত্র জিরোজ অ্যান্ড ওয়ান দিয়ে কোড করেন? অবশ্যই না। আপনি কি একটা না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে, তার মানে কি সি হতে পারে, C++ হতে পারে, সি শার্প হতে পারে, পাইথন হতে পারে, জাভা হতে পারে, এই ধরনের কোড লিখে আপনি কি করতেছেন? সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কোডটা বানাচ্ছেন বা সফটওয়্যারটা বানাচ্ছেন, তাই না? তাহলে কি সেই এই কোডটা বা অ্যাপ্লিকেশনটা কিন্তু ইটসেলফ একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেহেতু যেহেতু লেখা হয়, আমি তো কিবোর্ড প্রেস করতেছি, সেটা তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝবে না, তাই না? তাহলে কাজটা কিভাবে হচ্ছে? এই যে সিস্টেম সফটওয়্যারের কম্পাইলারটা কি করতেছে? ট্রান্সলেট এইচএলএল মানে কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোড টু মেশিন কোড। তাহলে কম্পাইলারের কাজটা কি? ট্রান্সলেট করা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন কোডে। এখন মেশিন কোডে শুধুমাত্র কম্পাইলারও কাজ করে না, অ্যাসেম্বলারও করে, সেটা পরবর্তী স্লাইডে আমরা দেখতে পারবো। তাহলে যেটুকু বুঝলাম যে সিস্টেম সফটওয়্যার বলতে তাহলে কি বোঝাচ্ছে? ভিতরের যে সিস্টেমটা, যেটা কি করতেছে? একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে একটা হার্ডওয়্যার যাতে বুঝতে পারে সেই কাজটা করে দিচ্ছে, তাই না? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের জিনিসপত্র বা ইনপুটগুলা হার্ডওয়্যার যেন বুঝে সেরকম অনুযায়ী আউটপুটটা দিতে পারে, সেই কাজটা করতেছে অপারেটিং সিস্টেমের কম্পাইলারটা। সবাই কি বুঝতে পারছি? তাহলে হার্ডওয়্যারটা কি? হার্ডওয়্যার হচ্ছে প্রসেসর, মেমোরি, আইও কন্ট্রোলার। আইও কন্ট্রোলার বলতে এই কিবোর্ড মাউস এগুলোকে বোঝানো হয়েছে, প্রিন্টার, এগুলাই কি আমার আইও কন্ট্রোলার্স। তাহলে এর পরের লাইনটাই আমরা মানে পরের স্লাইডে যাই। দেখেন পরের স্লাইডে আরো ভালো করে লেখা আছে যে এই কোড থেকে, এই প্রোগ্রাম কোডটা, এই কোডটা তাহলে কি? এইটা একটা সি কোড দেওয়া, তার মানে কি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে কি বলছি মাত্রই, একটা কম্পাইলারই কি করে? একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে একটা মেশিন কোডে কনভার্ট করে। কিন্তু এইখানে কি আরো ভেঙে দেখিয়েছে যে একটা কম্পাইলার মেইনলি কি করে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ফার্স্টে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে
কনভার্ট করে। এখানে দেখেন মাত্র 1 2 3 4 5টা লাইনের রেসপেক্টে কয়টা মেশিন অ্যাসেম্বলি লাইন কোড পেয়েছি? 1 2 3 4 5 6টা এবং 60টা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশন পেয়েছি। তাহলে একটা সিম্পল টাস্কের করেসপন্ডিং আমরা 7 লাইনস অফ এক্সিকিউটেবল ইনস্ট্রাকশন পেলাম। তাহলে 7 লাইনস অফ যে এক্সিকিউটেবল ইনস্ট্রাকশন আমরা পেলাম সেগুলো কোন কোডে লেখা বা কোন ভাষায় লেখা? সেটা হচ্ছে মিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা, যেটা আমরা কি পরবর্তী যখন আমরা চ্যাপ্টার 2 পড়বো তখন আমরা সেই মিপস সম্পর্কে ভালো করে জানতে পারবো, একদম ইন ডিটেল ইন ডেপথ জানতে পারবো যে মিপস আর্কিটেকচারটা কিভাবে কাজ করে, কিভাবে আমরা কোড লিখি, এবং এই কোডগুলো কিন্তু আমার পরীক্ষায় আসবে। সো এইগুলো একটু ভালো করে আমরা যে কোনটা রেসপেক্টে কি, এই সেমটা আসবে না অবশ্যই, আমরা কি অনেক ধরনের কোড করব, ঠিক আছে? সেটা কি আমরা সেকেন্ড চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে না। সো এই চ্যাপ্টারে আমরা এগুলো জাস্ট একটু স্কিপ করি, জাস্ট একটু সারফেস লেভেল দেখে গেলাম যে এটা হচ্ছে আমার মিপস কোডের একটা ইনস্ট্রাকশন, যে মাল আই, তারপর অ্যাড, এলডব্লিউ, এসডব্লিউ, জেআর, এগুলো প্রত্যেকটাই কি একটা ইনস্ট্রাকশন, ঠিক আছে? আর এগুলাকে হচ্ছে এক একটা রেজিস্টার বলে, যে ডলার সাইন দেওয়া না আগে, সেগুলাকেই বলবো আমরা এক একটা রেজিস্টার, আর যেগুলো কি নর্মাল ভ্যালু সেগুলো কি নর্মাল ভ্যালু হিসেবে আমরা কাউন্ট করব। তো এইভাবেই কি আমরা লিখতেছি একটা মিপস কোড। তাহলে কম্পাইলারটা কি করলো? একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে আমি লো লেভেল ল্যাঙ্গুয়েজে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলাম। তাহলে কি আমি তো এখনো মেশিন কোডে আসি নাই, তাহলে মেশিন কোডে আনার ব্যবস্থাটা কি করে? অ্যাসেম্বলার করে। অ্যাসেম্বলার কি করে? এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন কোডে বাইনারি যে রিপ্রেজেন্টেশন সেটা করে দেয়। সেটা কিভাবে করে আমরা সেটাও শিখবো পরবর্তীতে, যখন আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাব তখন কি মিপস কোড থেকে কিভাবে মেশিন কোডে যেতে হয় সেটাও কিন্তু আমরা শিখবো। জাস্ট এখানে একটু ভেবে নিই, আমরা কি প্রথম ক্লাসে বলেছিলাম না মিপস কোডটা কত বিটের? 32 বিটের একটা আর্কিটেকচার, তাই না? তাহলে এই যে এই লাইনটা রেসপেক্টে ধরেন এইটাই হচ্ছে আমার 32টা বিট, ধরেন আমি কথার কথা বললাম, এই যদি 32টা বিট হয় তাহলে এই লাইনের রেসপেক্টেড মেশিন কোডটা হবে এইটুকু, তাহলে তারপরের লাইনের রেসপেক্টেড মেশিন কোডটা হবে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত, মানে ধরলাম এটা আর একটা 32 বিট। সবাই কি বুঝতে পারছি? এইভাবেই কি আমার ইনস্ট্রাকশনগুলা পর পর জিরোজ অ্যান্ড ওয়ানে সুসজ্জিত থাকে, যেটা কি করতে পারে আমার যে সারফেস লেভেলের হার্ডওয়্যারগুলো ছিল সেটা কি কিবোর্ড মাউস, সেই কিবোর্ড মাউসগুলা এই কোডটা পায়, এই কোডটা তারা কি করে তখন ডিকোড করে। অ্যাসেম্বলার কি করতেছে? এই এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে এনকোড করে ম্যাশিং ল্যাঙ্গুয়েজে পাঠাচ্ছে, এবং সেই ম্যাশিং ল্যাঙ্গুয়েজটা এই কিবোর্ড মাউস বা হার্ডওয়্যারগুলা সেই ল্যাঙ্গুয়েজটা পেয়ে সেটা কি ডিকোড করে বুঝতে পারে আসলে সে এই মাল আই এটাই চেয়েছিল, তাই না? এই ইনস্ট্রাকশনটা চেয়েছিল, তখন সে কি করে? তখন ওই ইনস্ট্রাকশনটাই সে এক্সিকিউট করে। সবাইকে আমরা বুঝতে পারছি কিভাবে কাজটা হচ্ছে? জি স্যার। তাহলে এইটা নিয়ে আসলে আর কোনো প্রবলেম থাকার কথা না, যদি আমাদের পরীক্ষা আসে প্রোগ্রামিং লেভেলস অফ প্রোগ্রামিং কোড বা কিভাবে অ্যাসেম্বলার আর কম্পাইলার কাজ করে এইগুলো জাস্ট শর্ট ভাবে যাতে আমরা অ্যান্সার করতে পারি। দেন নেক্সট স্লাইডে যদি আমরা দেখি কম্পোনেন্টস অফ এ কম্পিউটার, এটা আমার ইম্পর্টেন্ট না সেই গ্রাফের মতো, এগুলো জাস্ট একটু স্যার অ্যানসার কি স্যার ডিটেইলসলি করতে হবে নাকি যেভাবে দেওয়া আছে এভাবে করলে হবে? যেভাবে দেওয়া আছে আপনি সেভাবেও করতে পারেন, আপনি নিজের মতো করে একটা, যখন আপনি মিপস কোড, কারণ আপনি তো মিড টার্মের আগে মিপস কোড জেনেই যাবেন, বুঝে যাবেন, তখন আপনি নিজের মতো করে এক্সাম্পল বানিয়ে সেটার এরকম ভাবে করতে পারেন, সেটা আপনার উপর। মার্কস যত, ধরেন যদি 2 মার্কস থাকে, অবশ্যই 2 মার্কসের জন্য আপনি এত কষ্ট করে এত হুবহু লিখতে হবে না, আপনি বানায় লিখতে পারেন সেটা, কারণ সেটা আমি দেখতেও যাব না সেখানে যে এক্স্যাক্ট ওই মেশিন কোডই দেওয়া আছে কিনা ওই করেসপন্ডিং লাইনের জন্য, ওইটাও আমি দেখতে যাব না। সো আপনি মার্কসের ওয়েট বুঝে আপনি অ্যান্সারটা করবেন, বুঝতে পারছেন? জি বুঝতে পেরেছি। তো তারপরে Thank you, আছে sir, কি thank you. কম্পোনেন্টস অফ এ কম্পিউটার, এটাও আমার ইম্পর্টেন্ট না, জাস্ট একটু সারফেস লেভেল দেখে যাবেন। অ্যানাটমি অফ এ কম্পিউটার, এগুলো ইম্পর্টেন্ট না, এটা মানে এগুলা সব আপনার বোঝার ধারণার জন্য যে আমরা কি কি আসলে পড়ে থাকি, মাউস, এলসিডি, এগুলা জাস্ট একটু সারফেস লেভেল দেখে যাবেন। আমরা যেখানে আসব এখন হচ্ছে ইনসাইড অফ দ্য প্রসেসর। একটা প্রসেসর বা সিপিইউর মধ্যে কি কি থাকে? কি কি থাকে? ডেটা পাথ, কন্ট্রোল, ক্যাশ মেমরি। ডেটা পাথটা কি? আমরা গুগল ম্যাপ দেখছি না, মানে গুগল ম্যাপ কি সব ধরনের রাস্তার কোথায় কোন ধরনের কোনটায় গেলে কি হয় কোথায় সব ধরনের একটা কি ম্যাপ দেওয়া আছে, ম্যাপিং তৈরি করা আছে। ডেটা পাথ জিনিসটা আমাদের অনেকটা এরকম, যে আমি একটা রেজিস্টার বা একটা ইনস্ট্রাকশন, আমি অ্যাড ইনস্ট্রাকশনটা আমি কল করেছি, সেই অ্যাড ইনস্ট্রাকশন তাহলে ডেটা পাথের বা আমার সিস্টেমের কোথা থেকে কোথায় যাবে, ধরেন এটা অ্যাড ইনস্ট্রাকশনের যাওয়ার পথটাই হচ্ছে এইটা, তাহলে কি
আমার সেই ডেটা পাথটা দেখিয়ে দিবে যে এখান থেকে এখন এখানে যেতে হবে, তারপর এখানে যেতে হবে, তারপর এখানে, এরকম কি দেখিয়ে দিচ্ছে। তাহলে কি ডেটা পাথের কাজটাই কি দেখিয়ে দেওয়া, বা আমার সব ধরনের কি ম্যাপগুলা ম্যাপিং করা থাকে, সেই ম্যাপিং থেকে আমরা কোথায় কোথায় যাব সেই জিনিসটা কি আমরা ডেটা পাথের মাধ্যমে পাই, যে আমরা কোথায় কোথায় আমার ম্যাপগুলো কোথায় থেকে পাই, এই ডেটা পাথের মাধ্যমে পাই। কিন্তু আমরা যে এই যে এখন ধরেন এখানে আমার কয়টা রাস্তা, তিনটা রাস্তার মধ্যে যে এই 3 নম্বর রাস্তাতে আমার যেতে হবে, সেটা কি ডেটা পাথ করতে পারে না। সেই ডেটা পাথকে করায় কে, করায় কন্ট্রোলার করায় বা কন্ট্রোল করায়। কন্ট্রোল ইউনিট তাহলে কি করতেছে, কন্ট্রোল ইউনিট ডেটা পাথকে কি করতেছে, সিগন্যাল দিচ্ছে যে এখন আপনি এই 3 নম্বর দাগটায় যান, 3 নম্বর লাইনটায় যান, এই লাইনটায় যান। এভাবে কি কন্ট্রোলারের কাজ হচ্ছে ডেটা পাথের ডিরেকশনগুলা দিক নির্দেশনা করা। সবাই কি এটুকু বুঝতে পারছি? আচ্ছা, তারপরে লাস্টে আমার কি আসে, ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি জিনিসটা কি, যেটা সিপিইউর সাথে যে মেমোরি, ক্যাশ মেমোরি কিন্তু খুবই ক্ষুদ্র একটা মেমোরি, সেটা কি রেজিস্টার মেমোরির পরেই কিন্তু ক্যাশ মেমোরির জায়গা। ক্যাশ মেমোরি এতই ছোট কিন্তু ওটা এতই ফাস্টার। কেন এত ফাস্টার? কারণ সে সিপিইউর মধ্যেই থাকে। আর আমরা জানি কি আমার যে কোনো টাস্ক এক্সিকিউট হয় একটা সিপিইউ এর মধ্যে, মেইন মেমোরিতে, একটা মেইন মেমোরিতে টাস্ক এক্সিকিউট হয়। আর ক্যাশ মেমোরিটা থাকে কি সিপিইউ এর কাছে বা ক্লোজেস্ট, ওর মধ্যেই থাকে। যেহেতু ওর মধ্যেই থাকে তাহলে কি সে ইমিডিয়েট অ্যাকশন করতে পারে বা ইমিডিয়েট অ্যাক্সেস করতে পারে। আমার ডেটার ইমিডিয়েট অ্যাক্সেস কার কাছে থাকে, ক্যাশ মেমোরির কাছে থাকে। সো আমি যদি একটা টাস্ক দেই তাকে করতে, সে কি কোনো ওয়েট করবে না কারোর জন্য, সে কি ডিরেক্টলি আমার মেইন মেমোরিতে ঢুকে যাবে এবং কি ইমিডিয়েট অ্যাকশনটা নিবে। সবাই কি বুঝতে পারছে এটুকু? আচ্ছা, তারপরে ইনসাইড অফ লিটল কনফিউশন আছে এখনো। বলেন। মানে ওই যে ক্যাশ মেমোরিটা, আচ্ছা, ক্যাশ মেমোরিটা আমরা একটু পরে আবার পড়বো, ঠিক আছে? ওটাই আবার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি আবার বলি, ক্যাশ মেমোরি হচ্ছে খুবই ক্ষুদ্র একটা মেমোরি, যেটা কি থাকে আমার সিপিইউ এর কাছে থাকে। যেহেতু সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে সে ডিরেক্টলি, এই জন্য আমরা জানি হচ্ছে, এখনো হয়তো জানতাম না, এখন জানবো যে যে কোনো টাস্ক আমার কম্পিউটারে পারফরমেন্স হয় কিন্তু আমার সিপিইউ এর মধ্যে, মেইন মেমোরিতে। তাহলে যেহেতু ক্যাশ মেমোরিটা আমার ডিরেক্টলি কি মেইন মেমোরির কাছেই অবস্থিত করে, তাহলে কি সেই ক্যাশ মেমোরির মধ্যে যদি আমরা কোনো ইনস্ট্রাকশনটা পাঠাই, সেটা ডিরেক্টলি মেইন মেমোরিতে চলে যেতে পারে। সেটার জন্য কি আলাদাভাবে ওয়েট করতে হয় না। মানে একটা নর্মাল টাস্ক কিন্তু জব পুলে ওয়েট করে, একটা জব পুল থাকে, সেই জব পুলে টাস্কগুলো লাইন বাই লাইন সিরিয়াল ওয়াইজ থাকে, এবং আমরা জানি অ্যাট এ টাইম সিপিইউতে একটা টাস্কই এক্সিকিউট হতে পারে। এই জন্যই কি অন্য জবের ওয়েট করতে হলেও, যেহেতু সিপিইউ এর মধ্যেই ক্যাশ মেমোরিটা কি কানেক্টেড থাকে, এই জন্য কি আমি ক্যাশ মেমোরিতে যদি কোনো ইনস্ট্রাকশনটা দেই, সেটা জব পুলে না ঢুকে ডিরেক্ট কি মেইন মেমোরিতে ঢুকে যায় এবং কি এক্সিকিউটটা হয়ে যায়। সবাই বুঝতে পারছে এটুকু? আচ্ছা, তারপরে দেখতেছি আমরা ইনসাইড অফ এ প্রসেসর। এএমডি এই প্রসেসরটা আমাদের অত ইম্পর্টেন্ট না, না দেখলেও চলবে। দেন আমরা আসলাম অ্যাবস্ট্রাকশনে। অ্যাবস্ট্রাকশনটা কি? অ্যাবস্ট্রাকশন হেল্প আস ডিল উইথ কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, অনেক কিছু হতে পারে, আমরা আগে ডিএসসি তে পড়েছি। হাইড লোয়ার লেভেল ডিটেল, ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। এই ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার এবং কম্পিউটার আর্কিটেকচারের একটা ফর্মাল ডেফিনেশন আছে। আমাদের যদি পরীক্ষায় আসে, হুবহু নাও লিখলেও চলবে, আমাকে জাস্ট বুঝাই যদি দিতে পারেন ইনস্ট্রাকশন আর্কিটেকচার আর কম্পিউটার আর্কিটেকচারের ডেফিনেশনটা কি বা ওটা বলতে কি বোঝায়, তাহলেই হবে। ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারটা কি? an abstraction interface between the hardware and the lowest level software machine। তাহলে কি হার্ডওয়্যারের সাথে lowest level software of a machine that encompass all the information necessary to write a machine language। তাহলে কি আমি সফটওয়্যার সেট, আমরা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে কি করতেছিলাম, হার্ডওয়্যার লেভেলে আসতেছিলাম, যে প্রসেসগুলো পার করে যে আমরা আসতেছিলাম, সেই প্রসেসগুলোকে কি করতেছে, এনকম্পাসেস অল দ্য ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো দরকার এই প্রসেসটা পার হতে, টু রাইট এ মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম that will run correctly including instruction, register, memory access and IO and so on। তাহলে কি অ্যাবস্ট্রাকশনটাকে, অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেসটাকে কি বলতেছি, এই কাজটা করার জন্য আমার যাবতীয় যে যে ইনফরমেশনগুলো দরকার, সেই ইনফরমেশনগুলোর একটা অ্যাবস্ট্রাকশন ইন্টারফেসকেই আমরা বলি আইএসএ। সবাই কি বুঝতে পারছে আইএসএ টাকাকে বলতেছি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে হার্ডওয়্যার লেভেল সফটওয়্যারে যেতে, মেশিন কোডে কনভার্ট করতে যে যে স্টেপ আমার প্রয়োজন, সেই সেই স্টেপে আমার কি কি লাগতেছে, কি ইনস্ট্রাকশন লাগতেছে, রেজিস্টার লাগতেছে, মেমোরি অ্যাক্সেস লাগতেছে, আইও লাগতেছে, সেই ইনফরমেশনগুলো যে অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেসের মধ্যে কি জমা থাকে, তাকে আমরা কি বলি, আইএসএ বলি। সবাই কি ক্লিয়ার?
আচ্ছা, কম্পিউটার আর্কিটেকচার আমরা ফার্স্টের দিনই পড়েছি, জাস্ট এখানে ফর্মাল ডেফিনেশনটা দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। যদি ফর্মাল ডেফিনেশন লিখতে পারেন সেটাও হবে, যদি নর্মাল ডেফিনেশন লিখতে পারেন সেটাও হবে। যে ভিত্তির উপর ডিপেন্ড করে অপারেটিং সিস্টেমটা কাজ করে থাকে এরকম ভাবে ম্যাশিং করে কনভার্ট করে, সেটাই কি আমার কম্পিউটার আর্কিটেকচারটা। দেন আমার সাম ডেফিনেশনের মধ্যে আরেকটা আসে ডেটা পাথ, যেটা কি আমরা একটু আগেই শুনেছিলাম এই টার্মটা, এখন একটু ভালো করে দেখব। ডেটা পাথের একটা আলাদা চ্যাপ্টারই আছে যেটা আমরা এই সেমিস্টারেই পড়বো, তখন আরো ভালো করে ডেটা পাথটা বুঝতে পারবেন। ডেটা পাথটা কি? ডেটা পাথ ইজ এ কালেকশন অফ ফাংশনাল ইউনিট। তো আমরা একটু আগে বলেছিলাম তাই না, একটা পাথ থেকে 3টা পাথে যাচ্ছিল বা 4টা পাথের মধ্যে কোনটায় যাবে, সেরকম কি কন্ট্রোল যে সিগন্যাল পাঠাচ্ছে, তাহলে কিভাবে সিগন্যাল পাঠাচ্ছে? কোন ধরনের কম্পোনেন্ট তো অবশ্যই কন্ট্রোলের কাছে আছে যার মাধ্যমে সে সিগন্যাল পাঠাতে পারতেছে এবং যার মাধ্যমে সে 4 নম্বর জায়গায় যেতে পারতেছে। তাহলে সেটা কি? সেটা একটা মার্কস হতে পারে তাই না। মার্কসের কাজ কি? দুইটা ইনপুট যদি থাকে সেটার মধ্যে কোনটার মধ্যে থেকে যায় আরেকটা যাবে, সেটা কি মার্কস ডিটারমাইন করতে পারে। তাহলে কি একটা মার্কস ইউজ করতে পারে। আবার কি করতে পারে, ধরেন আমার এখন অপারেশনে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ যদি করতে হয় তখন কি আমি অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশন বা এএলইউ, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, এএলইউ যদি আমরা দেই, এই যে এটা একটা এএলইউ, তাহলে কি অ্যারিথমেটিক লজিক ইউনিট, এইটা যদি আমরা একটা ইউজ করি তখন কি আমরা সেইখানে দুইটা রেজিস্টারে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, এরকম কি নানান ধরনের কিছু করতে পারি। মাল্টিপ্লায়ার্স আলাদা আলাদা কি এরকম ধরনের আলাদা আলাদা ফাংশনাল ইউনিট আছে। সেই ইউনিটগুলা ইউজ করেই আমরা কি ডেটা পাথটার ডেটাগুলো আমরা পাথগুলো আমরা ডিটারমাইন করতে পারি যে এখন কোন পাথে আসলে যেতে হবে। সেই যাওয়ার জন্য হেল্প করে কি মার্কসের মতো ডিভাইস বা ম্যাক্সের মতো ফাংশনাল ইউনিট, এএলইউর মতো ফাংশনাল ইউনিট, তারপর কি হতে পারে সেটা মাল্টিপ্লায়ারের মতো ফাংশনাল ইউনিট, এগুলা বুঝতে পারছি সবাই। তো এটাই মেইনলি বলছে। আর কি বলছে, ইট ইজ এ সেন্ট্রাল পার্ট অফ মেনি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তার মানে কি সিপিইউর মধ্যে সেন্ট্রাল পার্ট অ্যালং উইথ দ্য কন্ট্রোল ইউনিট। তাহলে কন্ট্রোল ইউনিটের অ্যালং উইথ দ্য কন্ট্রোল ইউনিট হুইচ লার্জলি রেগুলেটস ইন্টারাকশন বিটুইন দ্য ডেটা পাথ। তাহলে কন্ট্রোল ইউনিটে কি করতেছে, রেগুলেট করতেছে ইন্টারাকশনটা, যে তাদের মধ্যে কোথায় যাবে, কে কোথায় যাবে, কার সাথে ইন্টারাক্ট করবে, সেটাগুলা কে রেগুলেট করে, কন্ট্রোল ইউনিটটা রেগুলেট করে বা ইভালুয়েট করে বা সে মেইনটেইন করে। সবাই কি বুঝতে পারছি? আর সেগুলো ইউজুয়ালি কোথায় স্টোর হয়ে থাকে, রেজিস্টারে হয়ে থাকে অথবা মেইন মেমোরিতে হয়ে থাকে। এই সবাইকে বুঝতে পারছি ডেটা পার্টের ফর্মাল ডেফিনেশন। সো যদি আসে আমরা যাতে লিখতে পারি, যদি 2 মার্কের একটা ফর্মাল ডেফিনেশন চাই এইটুকু ডেফিনেশন লিখলেই হবে, এরকম এটা না লিখতেও চলবে, আপনার সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, দেন যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে আমার মেমোরি হায়ারার্কি। মেমোরি হায়ারার্কি জিনিসটা কি? এইখানে আমার কয়েকটা, একটু জুম করি, এখানে আমার কয়েকটা স্টেপ দেওয়া একটা পিরামিডের মতো দেওয়া আছে। এখনো যদি আসেন তাহলে কিভাবে হবে বলেন, কল ক্লাসের প্রায় শেষের পথে। তাহলে এখানে একটা পিরামিডের মতো দেওয়া আছে হায়ারার্কিতে, প্রসেসর কি রেজিস্টার একটা দেওয়া, প্রসেসর রেজিস্টার, তারপর কি প্রসেসর ক্যাশ। তাহলে আমি বুঝতে পারতেছি রেজিস্টার সবচেয়ে কস্টলি তাই না। আমি একটু আগেই বলছি সবচেয়ে ছোট হচ্ছে রেজিস্টার, আবার সবচেয়ে কস্টলিও কি রেজিস্টার। তাহলে এই সাইডে যে কনস্ট্যান্ট গুলো দেওয়া, এক্সপেন্সিভ, ফাস্ট, কস্ট এবং ফাস্টারের দিক দিয়ে নিচ থেকে যত উপরের দিকে আসবো সেটা ততই কি বাড়তে থাকবে তাই না। কারণ দেখেন একটা টেপ অবশ্যই একটা রেজিস্টারের থেকে খুবই চিপ তাই না। তাহলে যদি নিচ থেকে আমি উপরের দিকে যাই সেটা কি এই ক্ষেত্রে এই কনস্ট্যান্ট দুইটার জন্য সেটা বাড়বে। সিমিলারলি এই দুইটা কনস্ট্যান্ট কি সাইজ এবং ক্যাপাসিটি, যত কি নিচ থেকে উপরে যাবেন তার সাইজও ততই কমতে থাকবে, তার ক্যাপাসিটিও কি ততই কমতে থাকবে তাই না, মেমোরি ক্যাপাসিটি তার ততই কমতে থাকবে। তাহলে এইটা একটু আমরা দেখি, পরপর যাই। ফার্স্টে আমার আসে রেজিস্টার, তারপর আসতেছে আমার ক্যাশ। এই দুটো আমরা বুঝতে পারছি কারণ রেজিস্টারের পরে আমার ক্যাশ মেমোরি থাকে যেটা ছোট হয় কিন্তু অনেক ফাস্টার কাজ করে, আবার এক্সপেন্সিভও হয়। তারপরে আমার কি আসলো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলতে কি বোঝায়, র্যাম তাই না, র্যামকে বোঝায়। র্যামকে বোঝাচ্ছি আমরা, হ্যাঁ বলেন। শর্ট টাইম মেমোরি স্যার। হ্যাঁ তাহলে জন্য আচ্ছা, র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে আমরা কি বলতেছি, র্যাম, বা আমরা কাকে কি বলতে পারি, মেইন মেমোরিও বলতে পারি। যে মেইন মেমোরিটাই আমার কি র্যাম, সেটা কি ফাস্ট এবং অ্যাফোর্ডেবল তা কম্পেয়ার টু ক্যাশ মেমোরি তাই না। তারপরে যদি আমরা দেখি ফ্ল্যাশ আর ইউএসবি মেমোরি, ফ্ল্যাশ আর ইউএসবি মেমোরি বলতে এখানে কি বোঝাচ্ছে, এইখানে বোঝাচ্ছে এসএসডি কে। তার মানে কি আপনি সলিড স্টেট ডিস্ক যেটা সেটাকে বলতেছি এখানে আমরা ফ্ল্যাশ আর ইউএসবি মেমোরি, যেটা কি কম্পারেটিভলি র্যামের থেকে স্লোয়ার, কিন্তু হার্ড ড্রাইভ মানে কি এইচডিডি তাই না, এইচডিডি থেকে কিন্তু এসএসডি ফাস্টার,
কিন্তু র্যামের থেকে বা মেইন মেমরি থেকে কিন্তু এসএসডি স্লোয়ার, সেটাই বোঝাচ্ছে যে স্লোয়ার কম্পেয়ার টু দিস অ্যান্ড চিপ কম্পেয়ার টু দিস, অ্যাফোর্ডেবল মানে র্যামের তুলনায়। সবাই কি বুঝতে পারছি? এইভাবে কি হায়ারার্কিটা দেখানো হয়েছে। এসএসডির পরেই আসে কি হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ, সেটা কি আমার এইচডিডির মধ্যে পড়তেছে। দেন তারপর একটা বাদ গিয়েছে, টেপ ব্যাকআপটা হচ্ছে আমার, ছোটকালে আমরা ক্যাসেট দেখছি না, রেডিওতে ক্যাসেট থাকে না, সেখানে কি ছিল, টেপ ছিল না, কয়েকটা গান আমরা স্টোর করে রাখতাম সেই টেপের মধ্যে, টেপ রেকর্ডার, বুঝতে পারতেছি? সেই জিনিসগুলাই কি আমার টেপ ব্যাকআপ হিসেবে বলতেছে এখানে। সেটাও যেহেতু একটা কি মেমোরি ম্যানেজমেন্ট বা রেকর্ডিং একটা সিস্টেম ছিল, সেই জিনিসগুলো আমরা মেমোরি স্টোর করে রাখতে পারতাম, তাহলে তাকেও কি আমার জায়গা দিতে হবে, একদম প্রথমের দিকের স্টোরেজ সিস্টেম বলতে আমরা যেটা বুঝতাম। তাহলে বলেন তো আমাকে, কেউ বলতে পারবেন এইচডিডি আর ক্যাসেটের মধ্যে একটা পর্ব আসছিল, মানে একটা পার্ট ছিল, কি সেই জিনিসটা কি? সিডি, সিডি, তাই না? সিডি অর ডিভিডি, তাই না? এটাগুলোকে কি বলতেছি আমরা? অপটিক্যাল। অপটিক্যাল ডিস্ক বলি। এটাকে কি বলি আমরা? অপটিক্যাল ডিস্ক। কেন অপটিক্যাল ডিস্ক বলতেছি? এর মধ্যে আমরা কি করতাম বলেন তো, একটা সিডির মধ্যে লেয়ার দিয়ে থাকি, তাই না? একটা চিকচিক করে কেন? একটা লেয়ার দেই, সেই লেয়ারের মধ্যে আমার কি থাকে, ইনফরমেশন বা আমার সেই মুভিটা থাকে বা গেমটা থাকে, যাই আমি স্টোর করি বা ওর মধ্যে ঢুকাই, সেগুলা কি ওই লেয়ারের মধ্যে থাকে। যদি কারোর ধরেন ওই লেয়ারে একটু স্ক্র্যাচ পড়ে, দেখবেন একটা মুভি যদি থাকে, সেই মুভির ওই জায়গাটায় কিন্তু একটু হলেও বাঁধবে বা সে হ্যাং করবে, কিছু একটা করবে, তাই না? তাহলে কি সেই লেয়ারগুলো হ্যাম্পার হলে আমার স্টোরেজেও কি হ্যাম্পার হয়। সবাই কি বুঝতে পারছি? এই হচ্ছে আমার টোটাল হায়ারার্কিটা, যেখানে সিডি ডিভিডি ছিল না, যদি আমাদের হায়ারার্কি আসে সেই সিডি ডিভিডিটা আমরা অ্যাড করব একটু, ঠিক আছে? এটাই হচ্ছে আমার মেমোরি হায়ারার্কি। দেন পরে আমার বেশি কিছু আজকে আর পড়াবো না, এইটুকুই পড়াবো, জাস্ট এই স্লাইডটা, ঠিক আছে? দেন পরের স্লাইড থেকে আমরা ম্যাথ শুরু করবো। এখান থেকে কিন্তু আমাদের ম্যাথ শুরু হচ্ছিল, এই যে এখান থেকে ম্যাথ শুরু। সো পরের দিন থেকে আমরা মানে অফলাইন ক্লাসটা আমরা ম্যাথ শুরু করব। সবাই খাতা নিয়ে আসবেন, ভালোভাবে আমরা ম্যাথগুলো যাতে করতে পারি, ভালোভাবে সবাই খাতায় লিখবেন, তাহলে মনেও থাকবে। তো শুরু করি। এখানে এই লাস্ট স্লাইড আমাদের মাল্টিপ্রসেসর। লাস্ট ডেফিনেশনে কি মাল্টিপ্রসেসরের ডেফিনেশন? Multiprocessor is a tightly coupled computer system having two or more processing unit. মাল্টিপ্রসেসরের কথা কিন্তু আমরা আগেও বলছি, তাই না? কোর i7 নিয়ে যেটা বলতেছিলাম আমরা, যে আমরা কি 7টা কোর আছে, 7টা কোর থাকা মানে 7টা টাস্ক আমি প্যারালালি করতেছি। মাল্টিপ্রসেসর সেম একই জিনিস, সেটাই কি বলতেছি আমরা, 2 বা 2 এর অধিক থাকলে যদি প্রসেসর আমার একটা ইউনিটে থাকে, তাহলে কি আমার সেই কম্পিউটারটা আমাকে মাল্টিপ্রসেসর কম্পিউটার বলতে পারবো আমি, কারণ সেটা কি করতেছে, তারা একই সাথে 2টা টাস্ক প্যারালালি এক্সিকিউট করতে পারতেছে। এই মাল্টিপ্রসেসরটা কিভাবে থাকে, লেআউটটা যদি আমরা দেখি, প্রত্যেকটা প্রসেসর ইজ শেয়ারিং মেইন মেমোরি। তার মানে কি মেইন মেমোরিকে তারা প্রত্যেকেই শেয়ার করে থাকে অ্যান্ড পেরিফেরালগুলোকেও শেয়ার করে থাকে ইন অর্ডার টু সিমিলটেনিয়াসলি প্রসেস দ্য প্রোগ্রাম। একটা প্রোগ্রাম কি, একটা টাস্ক যখন এক্সিকিউট হয়, সেই প্রোগ্রামই হচ্ছে একটা প্রসেস। যখন কি একটা টাস্ককে বলি আমি প্রোগ্রাম, এবং সেই এক্সিকিউটেবল প্রোগ্রামকে বলি আমরা একটা প্রসেস। এটাই হচ্ছে প্রসেস আর প্রোগ্রামের মধ্যে ডিফারেন্সটা, যে একটা নর্মাল টাস্ক যেটা এখনো এক্সিকিউট অবস্থায় নাই, সেই অবস্থাকে আমরা বলতেছি প্রোগ্রাম। যখন সেই টাস্কটা আমি এক্সিকিউট করি, সেই টাস্কটাই হয়ে যায় আমার প্রসেস। এটাই হচ্ছে প্রোগ্রাম আর প্রসেসের মধ্যে ডিফারেন্স। তাহলে মাল্টি প্রসেসরের মধ্যে যদি লেআউটটা আমরা আর্কিটেকচার একটু দেখি, সেখানে কি থাকতেছে, প্রসেসরের জন্য প্রত্যেকের চিপ থাকতেছে এবং ক্যাশ থাকতেছে। সেই ক্যাশগুলোকে আমরা আলাদা আলাদাভাবে রেখে লিখছি, এবং কি প্রত্যেকটাই কি করে আছে, শেয়ার করে আছে। জাস্ট মেইন মেমোরিটা কি, মেইন মেমোরি শেয়ার করে আছে। এর মানে হচ্ছে যখন আমি ধরেন এই প্রসেসর থেকে একটা টাস্ক ধরেন করব, মেইন মেমোরিতে আসলে থাকে কি অনেকগুলো ফ্রেম থাকে, বুঝছি? মেইন মেমোরিতে অনেক টাইপের ফ্রেম আছে। ধরেন এখানে আমার টোটাল 16টা ফ্রেম আছে। তো 16টা ফ্রেমের মধ্যে প্রসেসর 1 ধরেন একটা টাস্ক করতে বসে, তখন মেইন মেমোরি ধরেন যে কোনো একটা ফ্রেম যেখানে ফাঁকা আছে, সেই ফ্রেমে সেই প্রসেস 1কে জায়গা দিয়ে দিল। সিমিলারলি প্রসেস 2 যদি মেইন মেমোরির কাছে আছে তার একটা টাস্ক নিয়ে, তখন কি মেইন মেমোরি আরেকটা ফাঁকা স্লটে জায়গা দিল, প্রসেসর 3 এর জন্য আরেকটা ফাঁকা স্লটে জায়গা দিল, প্রসেসর 4 এর জন্য আরেকটা ফাঁকা স্লটে জায়গা দিল। এইভাবে জায়গা দিয়ে দিয়ে কি শেষ তার জায়গা। তারপর কি এখন কিন্তু তার ফাঁকা স্লট আছে, কিন্তু সেই কম্পিউটারের ক্যাপাসিটি নাই 4টার বেশি টাস্ক একই সাথে এক্সিকিউট করার। তাহলে যদি আরেকটা টাস্ক আসে, তাহলে সে কোথায় যেয়ে বসবে বলেন তো? জব পুলে যেয়ে বসে থাকবে, যে আমি রেডি আছি, যখন তুমি রেডি হবা বা তুমি ফাঁকা হবা, তখন তুমি আমার এখান থেকে একটা টাস্ক নিয়ে নিবা। বুঝতে পারছি জিনিসটা? এভাবেই কি আমার মেইন মেমোরি বা মাল্টিপ্রসেসর ইউনিটটা কাজ করে থাকে।
আর সেটা কি অবশ্যই আয়ের সাথে কানেক্টেড থাকবে, কারণ আয়ের মধ্যেই তো জিরোস এন্ড ওয়ান কনভার্ট হয়। তাহলে এইগুলো যদি এক্সিকিউট না করে, এক্সিকিউট করেই তো কম্পাইলারগুলো পরে কম্পাইল করে জিরোস এন্ড ওয়ানে কনভার্ট করে, সেটা যদি কানেকশন নাই থাকে তাহলে এ কিভাবে বুঝবে, এ কনভার্ট কিভাবে করবে, আর এ বুঝবেও কিভাবে, আবার ডিকোড করবে কিভাবে, তাই না? জিনিসটা হচ্ছে এই জন্যই আইও ডিভাইসগুলোও কি থাকে, মেইন মেমোরির সাথে কানেক্টেড থাকে। সবাই কি বুঝতে পারছি? এই জন্যই কিন্তু দেখবেন কিবোর্ডটা সিপিইউ এর সাথে কানেক্টেড, মাউসের প্লাগও সিপিইউ এর সাথে কানেক্টেড, এই হেডসেটও আপনার সিপিইউ এর সাথে কানেক্টেড। সবকিছু কেন সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে? কারণ সেই সিপিইউর মধ্যেই কি আমার মেইন মেমোরিটা থাকে, মেমোরির সাথে কানেকশনটা না থাকলে তারা সেই জিরোজ এন্ড ওয়ান কিন্তু ডিকোড করতে পারতো না। সবাই কি বুঝতে পারছি? বা এনকোডও করতে পারতো না কম্পাইলারটা। সবাই বুঝতে পারছি? মেইন মেমোরি ওই মাল্টিপ্রসেসর। জি স্যার। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমাদের অনেকগুলা ম্যাথ আছে, ম্যাথগুলো আমরা করবো এক এক করে। খুবই ইজি ইজি ম্যাথ, খুবই খুবই ইজি, জাস্ট দেখলে আমরা পারবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাস এই পর্যন্তই। অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, তার আগে রেকর্ডিংটা শেষ করি।